বৌমা বৌমা তোমার পায়ে ধরতেছি, বৌমা তুমি আমাকে ছেড়ে দাও, তুমি যে কাজে করবে আমি সেই কাজই করবো, তুমি আমাকে ছাড়িয়ে দাও। তুমি আমার মেয়েটাকে এইভাবে মারো না বৌমা। কি না না তুই আস্তে আস্তে তোর মেয়েটার তুই কেসে নষ্ট করছিস। এই তোর কিভাবে সমস্যা কর সাহস কিভাবে? হ্যাঁ তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করিস আর তুই আমার মারে খুঁটে দিস। হ্যাঁ আমার মা কোথায় যাবে আর কোথায় থাকবে সেটা আমার মারাই বুঝে, তুই বল কে? কি বললা আব্বা, তোমার চাকরি চলে গেছে মানে? হ্যাঁ বাবা, আমার চাকরিটা নাই। আমাকে যে দোষারোপ দিছে আমি নিজেই বুঝতে পারছি না কেন আমার চাকরিটা গেল। আমি তো এমন কোনো দোষ করিনি। আব্বা দেখো, যদি কোনো দোষ না করো তাহলে তোমার চাকরি হুদায় হুদায় চলে যাইতো না। হয়তো এমন কিছু করছো এজন্য তোমার চাকরি চলে গেছে। চাকরি যেহেতু চলেই গেছে, আমার সব কথা শোনো, আমি আর তোমাদের দায়িত্ব নিতে পারবো না। ভাইয়া এটা তুমি কি বলছো? তুমি না বাড়ির বড় সন্তান আর তুমি না আমার বড় ভাইয়া, তুমি আমার দায়িত্ব নিবে না? তুমি বাবার দায়িত্ব নিবে না? এই চুপ করো তো। দায়িত্ব নেওয়া কি মুখের কথা নাকি? আর তাছাড়া এই যে তুমি সায়েন্সে পড়ো, 4-5টা টিচার রাখছো, এক একটার বেতন কত একবারে খেয়াল করছো? হ্যাঁ সেইগুলো সব তোমার ভাই বোন করবে। তোমার লেখাপড়ার জন্য গাদি গাদি প্রতি মাসে টাকা খরচ হয়, আর এই যে পোশাক আশাক পরে আসো জমিদারের বাচ্চার মতো, আজকে একটা নতুন পোশাক কালকে একটা নতুন পোশাক, আর কসমেটিকের কথা তো বাদই দিলাম। এত টাকা আমার বার কিসের জন্য দিতে চাও? বড় ছেলে হয়েছে তার কি হয়েছে? হ্যাঁ সমস্ত দায়িত্ব কি ওর? আর তাছাড়া একটা জিনিস বুঝি না, আব্বার চাকরি চলে গেছে তাতে কি হয়েছে? আব্বা তো এখনো যথেষ্ট জোয়ান আছে, চাইলে কোনো একটা কাজ জোগাড় করে নিবে। দেখো বৌমা, আমার স্বপ্ন ছিল আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। আমার স্বপ্নটা পূরণ হয়েছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। আমার আরেকটা স্বপ্ন আছে, আমার মেয়েকে আমি ডাক্তার বানাবো। কি ডাক্তার? মেয়ে মানুষের আবার ডাক্তার? শোনেন বাবা, এসব আদিক্ষেতটা বন্ধ করে। আর তাছাড়া একটা জিনিস বুঝি না, ওকে এত লেখাপড়া করায় বা কি হবে? এমনি তো শোনাচ্ছেন চাকরিটা গেছে। আমি বলি কি, আপনার মেয়েটাকে বলেন লেখাপড়া এখন বন্ধ দিতে, কারণ আপনার ছেলে এত টাকা জোগাড়ও করতে পারবে না, ওকে দিতেও পারবে না। আব্বা তোমার বৌমা কিন্তু একেবারে সত্য কথা বলছে। আর ওকে এত লেখাপড়া করে লাভ কি? 2 দিন পরে তো ওকে বিয়ে দিতেই হবে। ও তো অন্য ঘরে যায় সেই মনে করেন যে চুলা ছাই উঠাবে। তাই একটা দেখে শুনে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। ওর পড়াশোনার আর কোনো দরকার নাই। বাবারে, ভালো ছেলে দেহে বিয়ে দিতে গেলে অবশ্যই ওকে প্রতিষ্ঠিত হতে হবে। তুই বললি আর হয়ে গেল? প্রতিষ্ঠিত হলেই যে ভালো ছেলে পাওয়া যাবে এমনি কি ভালো ছেলে পাওয়া যায় না? এলাকার কি অন্য কোনো মেয়েকে বিয়ে দিচ্ছে না? একটা গরিব মানুষের মেয়েকে তো চাকরিজীবী একটা ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে। এখন 2 টাকা ইনকামের মনে করো যে মুরদ নাই, বসে বসে খাওয়াবো, আবার লেখাপড়া করাবো, আবার লেখাপড়া করলে পারে আবার একটা ইঞ্জিনিয়ার কিংবা মনে করো যে একটা সরকারি চাকরিজীবী ছাওয়ালের সাথে তোমার মেয়েকে বিয়ে দেবো। আমার সারা জীবনে যা ইনকাম করছি সব তোমার মেয়ের পিছনে ব্যয় করবো। দেখো বাবা, আমি সাফ বলে দিচ্ছি, আমি তোমাদের কোনো দায়িত্ব নিতে পারবো না। আর এই বাড়িতে যদি তোমাকে থাকতে হয় তাহলে তোমাকে কাজ করে খাইতে হবে। তোমাদের ভরণ পোষণ তোমরা ইনকাম করে খাবা, আমি তোমাদের কোনো ভরণ পোষণ দিতে পারবো না। কিসের ঠিক ভাবি? কোনো ঠিক না, তুমি চুপ করো। বাবা কোনো কাজ করতে পারবে না, বাবার বয়স হয়ে যায়নি, বাবা কেন এই বয়সে কাজ করবে? আর ভাইয়া তোমার 3 বছরের ভালোবাসার কাছে 30 বছরের ভালোবাসা হার মেনে গেল, তুমি এতটা স্বার্থপর হতে পারলে? চুপ, কোনো কথা বলবি না। ছোটর মতো থাকবি, বড়দের মতো কোনো কথা বলবি না। আর আমি তো সাপ বলেই দিছি, এই বাড়িতে তোদের দুজনকে থাকতে হলে অবশ্যই কাজ করে খাইতে হবে। আর এই বাড়িতে থাকতে হলে কাজের মানুষ হিসাবেই থাকতে হবে। বাবারে, তুই এটা কি বলতেছিস? আজকে আমার চাকরি নাই বলে তুই আমাকে এত অবজ্ঞা করতেছিস? দেখেন বাবা, অবজ্ঞা করা কি আছে? আর তাছাড়া আপনার ছেলে এতদিন যতটুকু পারছে তার সাধ্য মতো কিন্তু চেষ্টা করছে, আপনার যখন যা লাগছে তাই দিচ্ছে। আর তাছাড়া আপনার ছেলে কয় টাকায় বা বেতন পায়? আপনার ছেলে যতটুকু ইনকাম করে না ততটুকু তো আমাদেরই লাগে। আর তাছাড়া আমাদের একটা ভবিষ্যৎ আছে না, সেটা চিন্তা করতে হবে না? এখন কি আপনার ছেলে আর আমি সবকিছু ভুলে যায় আপনার মেয়ের জন্য যদি সবকিছু ব্যয় করে ফেলি তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? তাই বলি কি, এইসব চিন্তা ভাবনা মাথা থেকে সরান। আর এই বাড়িতে থাকতে হলে আপনার ছেলে যেভাবে বললো ঠিক সেভাবে থাকতে হবে এবং আমার হুকুম মতো সব কথা শুনতে হবে।
বৌমা, আমার চাকরিটা নাই বলে তুমি আমাকে এত অবজ্ঞা করতেছ। সহেল, তুই বলেছিলি তুই ইঞ্জিনিয়ার হবি, তোর বোনকে তুই ডাক্তার বানাবি, কিন্তু তোর স্বপ্নটা তো ঠিকই পূরণ করেছিস। আর তোর বোনের স্বপ্নটা তুই ডাক্তার বানাবি না। দেখো বাবা, তুমি একসময় চাকরি করতা, ভালো টাকা ইনকাম করতা, এজন্য আমাদের স্বপ্ন পূরণ করছো। এখন তুমি 1 টাকাও ইনকাম করো না, তোমার খাবারই ঠিকমতো জুটবে কিনা সেটাই ভাবো, আর মেয়েকে বানাবে ডাক্তার। তুমি জানো একটা ডাক্তার পড়াইতে কত টাকা খরচ হয়? আমি এত টাকা পয়সা দিতে পারবো না। সোহেল, তুমি এখনো দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছো? আর এই যে আপনার ছেলের যা বলা ছিল সাপ সাপ তো বলে দিচ্ছি, এবার আমিও বলে দিচ্ছি, এই বাড়িতে যদি আপনারা থাকতে চান না, তাহলে কাজের লোক হয়ে থাকতে হবে, নিজেদেরকে কাজ করতে হবে, আর তা না হলে এই বাড়ি থেকে সোজা বের হয়ে চলে যেতে পারেন। আর সোহেল, তোমাকে না কালকে বললাম যে আজকে আম্মা আসবে, তুমি কি সেটা ভুলে গেছো নাকি? আরে বাজারে যেতে হবে তো, সকাল সকাল যদি বাজারে না যাও তাহলে কি টাটকা মাছ মাংস পাওয়া যাবে? যেহেতু আম্মার আসবে, কত কিছু রান্না করতে হবে, এইখানে দাঁড়ায় দাঁড়ায় শুধু শুধু সময় নষ্ট করছো। চলো তো, আসো ভিতর চলো। বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার বড় সন্তান তোমাকে দেখলো না তাতে কি হয়েছে? আমি এখনো বেঁচে আছি তো, আমি তোমার দায়িত্ব নেব। প্রয়োজনে আমি টিউশনি করব, কাজ করব, নিজের পড়াশোনার খরচ চালাবো, তোমাকেও আমি দেখব। তুমি কোনো চিন্তা করো না বাবা। মারে, আমি তোর বাবা, আমি এখনো বেঁচে আছি, আমার 2টা হাত ভালো আছে, 2টা পাও ভালো আছে, হ্যাঁ, আর উপর আল্লাহ তো আছে, যে কোনো একটা ব্যবস্থা হবেই। মা, তুইও চিন্তা করিস না। হ্যাঁ, চল চল ভিতরে চল। সূচনা, মা সূচনা। আরে কি মা, এই তো আসছি। মা কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো, আমি তো খুব ভালো আছি, আর তোমাকে দেখার পর তো আরো ভালো লাগতেছে। তা আমার জামাই বাবা কোথায়? ও তোমার জামাই আর বলো না, তুমি যেহেতু আজকে আমাদের বাড়িতে আসবা, এর জন্য তোমার জামাই সকাল সকাল তো বাজারে গেছে। তুমি তো জানোই সকাল সকাল বাজারে না গেলে তো টাটকা মাছ মাংস পাওয়া যায় না। আর তাছাড়া তুমি তো আবার ওই যে কিনকাটা মাছ, বড় ইলিশ মাছ, টাটকা গরুর মাংস এগুলো খুব পছন্দ করো। তাই তোমার জামাই বলছে আম্মা যা যা পছন্দ করে আমি সব বাজার করে নিয়ে আসি। আমার জামাই বলে কথা না। একদম ঠিক। আচ্ছা যাই হোক, তোমার রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে সেই কথা আর বলিস না, এই যে বাজার থেকে এইটুক রাস্তা আসতে ভ্যানালা 10 টাকা চাই। কি কাম আছে, আমি বললাম যে 5 টাকা দেবো, যাবেন? বললো যে আজকাল দিনে 5 টাকায় ভ্যানে ওঠা যায় না। তা কি করব, 10 টাকা খরচ না করে হেঁটে হেঁটেই চলে আসলাম। যাক, ভালোই করছো। অবশ্য তোমার ব্যায়াম করাটা হয়ে গেল, সকাল সকাল তো মর্নিং ওয়াক করতে হতো নাকি, টাকাও লাগলো না, আর সেদিকে তোমার হাঁটাও হয়ে গেল। আচ্ছা, তোর শ্বশুর আর ওই নবাবজাদিটা কোথায়? ও, ওদের কথা আর বইলো না। আমার শ্বশুরের চাকরি চলে গেছে, এর জন্য এই সংসারে কত অশান্তি তৈরি হয়েছে। আর শুধু তাই না, তোমার জামাই তো সাফ সাফ বলেই দিচ্ছে ওদের কোনো দায়িত্ব নিতে পারবে না। আমিও বলে দিচ্ছি এই বাড়িতে থাকতে হলে কাজ করে থাকতে হবে, নাইলে এই বাড়িতে ওদের কোনো জায়গা নেই। ঠিক বলছিস, আর আমার জামাই বলে কথা একেবারে উচিত জবাব দিয়েছে। এই শোন, তোর ননদকে বলবি দরকার হয় গার্মেন্টসে চাকরি করে খাওয়ার, যে বুড়া ভামটা, ওর তো হাত পাও এখনো ভালো আছে, চাকরি করে না করলে কি হয়েছে, ভ্যান চালাবে, ঠেলা গাড়ি চালাবে, কত কাজ আছে না। আরে চিন্তা করো না, সবে তো চাকরিটা গেছে, 2-4 দিন আগে বসে এই বাড়িতে থাকতে দাও, কাজের লোক হয়ে থাকুক, তারপর মজাটা এমনি বুঝবে। এই দেখো, আসার পর থেকে দাঁড়ায় দাঁড়ায় এখানে কথা বলতেছি, চলো ভিতরে যাই, ভিতরে যাই বাকি কথা বলি। চল মা, ভিতরে যাই। মা তুমি ভিতরে যাও, আমি এখন যাব না, আমি একটু যাই দেখে আসি ওই বুড়োটা আর আমার ননদ সেটা আবার কোথায় কি করতেছে। আর তাছাড়া আমি কোনো কাজে হুকুম না করলে তারা শুনবেও না। আর হ্যাঁ, আমি জরিনাকে বলে রাখছি, ও তোমার নাস্তা অলরেডি রেডি করছে, যাও। এই শোন, এই জরিনাকে মাসে মাসে বেতন দিয়ে কাজ করাস, তাই না? হ্যাঁ, এক কাজ করলে হয় না, জরিনাকে বিদায় দিয়ে তোর ননদটাকে কাজে লাগালি, তোর টাকাও বেঁচে গেল, তোর বাড়ি কাজের মানুষ হলো।
আর তোর শ্বশুরের তো জায়গা জমি কম নাই, মাঠে যে তোরা জোন নিয়ে কাজ করাস, ওই কিষাণ বাজার না নিয়ে তোর শ্বশুরের কাজে লাগাইলে কাম হয় না? আরে বাস মা, তোমার মাথায় তো সেই বুদ্ধি, আমি তো এভাবে বিষয়টা ভেবেই দেখিনি। তুমি চিন্তা করো না, আমি তোমার কথা কিন্তু ঠিকই বুঝতে পারছি। যাক, তাহলে এক কাজ করবো, আর তো এই মাসে 2টা দিন বাকি আছে। আমি জরিনাকে বেতন দিয়ে বলবো সামনের মাস থেকে তোর আসতে হবে না। তার পরিবর্তে এই সংসারের সমস্ত কাজ আমার ননদ করবে, আর মাঠের যে কাজগুলো এইগুলো সব আমার শ্বশুরকে দিয়েই করাবো। সত্যিই তো, বসায় বসায় শুধু শুধু কেন খাওয়াবো? বসায় বসায় অন্ন ধ্বংস না করে কাজে লাগা, দুইটাকে কাজে লাগা, কাজে লাগবে। চল। শোনো মা, আমি তো সবই বুঝলাম, কিন্তু আমি বলি কি, এই কথা যদি আমি তোমার জামাইকে বলি, তোমার জামাই হয়তো ভুলও বুঝতে পারে। তার চেয়ে এক কাজ করো, যেহেতু তুমি আসছোই, তুমি একটা কথা বলে তো তোমার জামাই ফেলতে পারে না। তোমার জামাই কিছুক্ষণ পর বাজার থেকে যখন আসবে, তখন তুমি তোমার জামাইয়ের পাশে বসে সুন্দর করে ওকে বোঝায় বলবা। ওকে বোঝায় বলে ও ঠিক শুনবে। এই দেখো, কথা বলতে বলতে তোমার জামাই চলে আসছে। আরে জামাই বাবা, আম্মা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আম্মা, আমি অনেক ভালো আছি। আম্মা, এ দেখেন, আপনার মেয়ে বলছে আপনি আসবেন, নদীর টাটকা মাছ। আর আপনি তো মনে করেন যে গরু সিনার গোস্ত পছন্দ করেন, কসাইকে বলে সিনার গোস্ত। আর আপনি নাকি ইলিশ মাছের ডিম খুব পছন্দ করেন, তাই একটা ইলিশ অনেক সুন্দর বাজার করে নিয়ে আসছি। কিন্তু আর সূচনা, জরিনাকে বলো এই মাছগুলো কুটতে। আচ্ছা দাও। আচ্ছা বাবা, এই যে তুমি জরিনাকে মাসে কয় হাজার টাকা দাও? 5,000 টাকা। 5,000 টাকা? এই 5,000 টাকা যদি তোমার বেঁচে যায় ভালো হবে না? কিন্তু কেমনে বাঁচবে? বাড়িতে তো একটা কাজের লোক লাগবেই। একেবারে সোজা একটা অঙ্ক। জরিনাকে বিদায় দিয়ে তোমার বোন ওহিকে বাড়ির কাজে লাগাও। আম্মা, আমি তো এভাবে ভেবেই দেখি নাই। সত্যি তো, যদি জরিনার জায়গায় ওই কাজগুলো করে, তাহলে আমার মাসে 5,000 টাকা বেঁচে যাবে। আরে শুধু 5,000 টাকাই না, এই যে জরিনাকে যে 3 বেলা খাইতে দিতে হয়, সেটাও তো আর লাগতেছে না। আর একটা কথা, তোমার বাপের এত জমি জমা, এই যে পাইট নিয়ে যে কাজগুলা করাও, কত টাকা লাগে। আর তোমার বাপের এখনো তো অত বয়স হয় নাই, হাত পাও চোখ নাক কান সবই ভালো আছে। বলি কি, জমির কাজগুলা বাপরে দিয়ে করাইলে দেখো তো কত টাকা বেঁচে যাবে। এটাও কিন্তু ঠিক বলছেন। আসলে তারপরে এখন কাজের লোক পাওয়াও কিন্তু কঠিন। আর এই কাজগুলো যদি আমার বাবা করে, তাহলে আমাকে কাজের লোকও খুঁজতে হচ্ছে না। আম্মা, আপনি কিন্তু অনেক সুন্দর একটা বুদ্ধি দিচ্ছেন। আচ্ছা সূচনা, আমি একটা জিনিস বুঝলাম না, এখন আম্মাকে এই জায়গায় দাঁড় করে রাখছো, ভিতরে নিয়ে যাবে না? আর হ্যাঁ মা, আসো তো। চলো আরে না। আসো, তুমি আসো। বাবা, ভার কত হয়েছে, ব্যাগটা ধরো। ছোট লোক যে কি এসে দেখলেই বোঝা যায়। এমে, কি বললি? কই কিছু বলিনি তো। কিচ্ছু বলিসনি? ছোট লোক কিটা দেখলি বোঝা যায়, কথাটা কারে বললি? হ্যাঁ, যা সত্য তাই বলছি, আপনাকে আমি ছোট লোক বলছি। কি বললি? ফকিন্নির বাচ্চা, আমি ছোট লোক? এই তোর যত বড় মুখ না তত বড় কথা, তোর জিভ টেনে একেবারে ছিঁড়ে দেবো। সত্য কথা বললে তো জিভ টেনে ছিঁড়ে ফেলবেনি। মেয়ের বাড়িতে এসে এরকম পড়ে আছেন, আপনার কি লজ্জা করে না? আর মেয়ের সংসারটা আপনি কিভাবে ভেঙে দিচ্ছেন? আমার ভাইয়া আমাদেরকে কত ভালোবাসতো, আমার সেই ভাইকে আপনি আর আপনার মেয়ে মিলে মাথাটা নষ্ট করে আমাদের বিরুদ্ধে নিয়ে গেছেন। আমার যে ভাই আমাকে সব সময় মুখে তুলায় খাওয়াতো, সেই ভাই এখন কি করে জানেন? আমি খাচ্ছি কি না খাচ্ছি সেই খোঁজটা পর্যন্ত রাখে না। এসব হচ্ছে কাদের জন্য আমি কি বুঝি না? আপনাদের জন্য হচ্ছে। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে এসব কথা বলছিস? সূচনা, এই সূচনা, কই গেলি? সূচনা, এদিকে আয়। পারেনি শুধু ওইটা, মেয়েকে ডাকতে আর মেয়েকে দিয়ে মার খাওয়াতে, আর কি পারেন তাছাড়া? আমি ওসব মারটার দেখে এখন আর ভয় পাই না। কি হয়েছে মা? হ্যাঁ, তুই কি ভয় পাইস না? কি? আরে হ্যাঁ, আমি নাকি ছোট লোক ফকিন্নি, আমি নাকি তোদের সংসারে ভাঙন ধরাচ্ছি। তুই আর আমি মিলে নাকি ওর বাপকে আর ওকে আমার জামাই থেকে দূরে রাখছি। দুনিয়ার কথা আমাকে শোনাচ্ছে। মা থামো। এই এই, তুই আবার মাকে সাথে কথা বলছিস? বল। হ্যাঁ বলছি, বেশ করছি, 100 বার বলবো, 1000 বার বলবো, কারণ তোমরা যা করছো সব অন্যায় করছো। তাই না? এই ন্যায় অন্যায় কি আজকাল তুই আমারে শিখাবি? হ্যাঁ নাকি ন্যায় অন্যায় লেখাপড়া করে আসছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! তোরে তো আমি তখনই এত মার দিলাম, তত লজ্জা হয়নি? এই তত লজ্জা হয়নি? হ্যাঁ, কি রে, তোর কি লজ্জা লারি কি কেটে ফেলছিস? হ্যাঁ, তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করিস, তো সাহস করতে হয়?
লজ্জার লাড়ি কেটে ফেলবো কেন? তোমরা দিনের পর দিন এতটা অপমান করো আর এতটা মারো আমাকে, এখন আর আমার এই অপমান গায়ে লাগে না ভাবি? লাগে না? না তোর গায়ে সত্যি লাগে না? তাহলে দেখ লাগে কি লাগে না এখন দেখি রে। লাগে না কি রে? কি লাগে না তোর গায়ে? তোর লাগে না তোর গায়ে? কি বৌমা, দেখো দেখো তুমি পারো। তুমি আমার মেয়েটাকে এইভাবে মারো না বৌমা। মা এসে আসো, না। কি না না ঠিক আছে আমরা নিশ্চয় মতো হতে। হাই তুই এই নষ্টের ঘটনা তুই আস্তে আস্তে তোর মেয়েটা রে, তোর মেয়েটা তুই কেসে নষ্ট করছিস? তুমি দাঁড়া আছো কেন? আমাকে মারো, তাও ওকে মেরে এখন কেমন লাগে? এই ওঠে তোরে মারবো না। তুই তোর মেয়েটারে এত আসপাদা দিছিস যে কথায় কথায় কি একটা তর্ক করে। ওর কত বড় সাহস, ও আমার মাকে কথা শোনায়। বৌমা একটা কথা বুঝছো না, আমার মেয়েটাকে কোনোদিন আমি এটার লোকের টোকাও দেয়নি, অথচ তোমরা দিনের পর দিন মাসের পর মাস একভাবে নির্যাতন করে যাচ্ছ। ওকে মারো না, ধরো ধরো আমাকে মারো। ভাবি মনে শেষ করে দে। হ্যাঁ কথা শোন, কি বলিস শোন, তোর বাপরে বল আর তুই মুখে মুখে ফটাফট যদি বন্ধ না করছিস তাহলে কিন্তু তোর কপালে কিন্তু দুঃখ সব চল। মারে ওহি, কিরে মা ওহি, বাবা মারে অনেক বেলা তো হয়ে গেল, আমারে চারটে খাইতে দে, আমার তো ক্ষুধা লাগছে। বাবা খাবার তো নেই। কেন খাবার নাই মানে? সকালে শুনছে না তোমার চাকরিটা আর নেই, সেই জন্য আজকে এই বাড়িতে তোমার আর আমার জন্য হাঁড়িতে ভাতও ওঠে নাই। না রে মা, মনে হয় তোরা ভুলে গেছে, যার জন্য খাইতে হয়তো দেয় নাই। তুই বল খাইতে দিবিনি, যা। না বাবা, তুমি শুধু শুধু মিথ্যা আশা করো না, ওরা সবাই খাওয়া দাওয়া করে উঠছে, আর ওর শাশুড়ি আসছে না, সবাই একদম কবজি ডুবিয়ে খেয়েছে। তোমার আর আমার কথা হয়তো বা ভুলেই গেছে যে আমরা দুজন ক্ষুধার্ত ব্যক্তি বাসায় আছি। মারে এটা তুই কি বলিস? আমারে খাইতে দিবে ওরা, খাইতে দিবে না, তুই এটা কি বলতেছিস? না বাবা, ওরা আর আমাদেরকে খেতে দিবে না। তবে তুমি চিন্তা করো না বাবা, আমি তো আছি, আমি একজনের সাথে কথা বলছি, তার কাছে একটা কাজের কথা বলছিলাম, সে বলছে যে কাজটা হয়ে যাবে। আমি একটা টিউশনি পেয়েছি, ওখান থেকে যে অগ্রিম টাকাটা পাবো সেটা দিয়ে আমরা বাজার করে খেতে পারবো। মারে আমার নিজের সন্তান, আমার সহেল আমাদেরকে এইভাবে ভুলে গেল। বাবা, তোমার বড় ছেলে ভুলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোমার দায়িত্ব নেব। তোমার বড় ছেলের কথা তুমি আর ভেবো না। আচ্ছা তারপরেও তুমি যখন বলছো, আমি ভাবির কাছে যাচ্ছি, দেখি ভাবির কাছে যদি কোনো খাবার থাকে আমি তোমাকে সেটা এনে দিব। আচ্ছা মা, হ্যাঁ তুই যা তাহলে। আচ্ছা বাবা, তুমি এখানে বসো, আমি গিয়ে দেখি। কি হ্যাঁ সারাক্ষণ এরকম ঘুমায় থাকলে হবে? আমি বলি কি শোনো না, শোনো
কি রে এইখানে কি তোর? যথেষ্ট বড় হইছিস, বুঝিস না যে কারো ঘরে আসতে হলে পর নখ দিয়ে আসতে হয়? অসভ্য কোথাকার! তোর বাবা মা তোর এইটুকু শেখায় নাই? কোনো প্রাইভেসি বলে কোনো জিনিস নাই। ভাবি, বাবার অনেক ক্ষুধা লাগছে, বাবার জন্য যদি এক মুঠ ভাত দিতে। আবার ভাত নিতে আসতে ভালো, তো বাইরে কি আগে নখ দেওয়া যায় নাই? দেখতেই তো রুমের মধ্যে কাছে ভাই ভাবি রয়েছে না। আচ্ছা শোনো, তুমি থাকো, আমি আসি। আরে তুমি কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ না তোমার বউ হুট করে রুমের মধ্যে ঢুকে আসছে। হাই কি রে, হ্যাঁ কি হয়েছে এখন বল। বাবার অনেক ক্ষুধা লাগছে, বাবার জন্য একটু ভাত দাও। শোন, এখন কোনো ভাত নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। ভাত শেষ হয়ে গেছে মানে? হ্যাঁ মানেটা আবার কি বললাম? শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে নাই। তোমরা না এত এত রান্না করলে, তোমার মাকে সঙ্গে নিয়ে খেলে, আর আমার বাবার জন্য একটু ভাতও হলো না। এই ছোট আছে তুই তো কিছু তোর মুখে কথা ফুটে গেছে না। চল আয় আয় বেরো, চল চল, তোকে বোঝাচ্ছি না। এই রে, এই হারামজাদা রে, তোর শ্বাস করতে কয়, তোর শ্বাস করতে কয়, তোর এত বড় শ্বাস যে তুই আবার মার খাওয়া নিয়ে কথা বলিস, আবার মাকে নিয়ে কথা বলিস। এই হট হট, তোরা বোঝাচ্ছি না। কি হ্যাঁ এই আর কখনো তুই বলবি বল? আর কখনো আমার মাকে নিয়ে কথা বলবি? শ্বাস করতে কয় রে, আমার মার খাওয়া নিয়ে তুই খুঁটা দিস, আমার মা এসে কবজি ডুবে রান্না হয়, তাতে তোর কি? হ্যাঁ বাজারকে তুই করিস? বল তুই করিস? আমি ভুল কি বলছি? আমি একটা কথাও তো ভুল বলিনি। আমার বাবার বাড়ি, আমার সব কিছু, অথচ আমাদের কোনো অধিকার নেই। আর আমার অসুস্থ বাবার জন্য তো আমার হাঁড়িতে এক মুঠো ভাতও হলো না। না হয় না, তোদেরকে তো আগেই বলছি, তোদের জন্য এই বাড়িতে না জায়গা আছে না খাবার আছে, আর এই বাড়িতে থাকতে হলে কাজের লোক হয়ে থাকতে হবে, সেটাকে ভুলে গেছিস? কোনো কিছুই ভুলে যায়নি ভাবি। এই বাড়িটা কার? আমার বাবার না? আমার বাবার এই বাড়ির উপরে আমার সম্পূর্ণ অধিকার আছে। যেমন এই বাড়িটা ভাইয়ার, তেমন আমার। বাহ বাবা, হ্যাঁ তোর মুখে তো দেখতে ভালোই মনে পড়ছে। হ্যাঁ কি রে, এত বড় বড় কথা কোত্থেকে পাস বল, কোত্থেকে পাস? তুমি চুপ, আমার সঙ্গে না আওয়াজ এত উপরে তোলা কথা বলবি না, আওয়াজ নিচে নামাই কথা বলবি, তা না হলে কিন্তু একদম গলা টেপে তোর আওয়াজটা বন্ধ করে দিব। ও সত্য কথা বললে বুঝি গায়ে ফসকা পড়ে? তুমি তোমার মাকে নিয়ে এসে এত এত আয়োজন করে খাচ্ছ, অথচ আমার বাবার হার্টের সমস্যা আছে, আমার বাবার ওষুধ খেতে হয়, আমার বাবাকে তুমি এক মুঠো শুকনো ভাতও দিতে পারলে না। এই তোরে না একবার সুন্দর করে বললাম, তুই আমার মা নিয়ে একটা কথা বলবি না, একটা খুঁটা দিবি না, তুই আবারও না। তোর খুব সাহস বেড়ে গেছে, এই তোর খুব সাহস বেড়ে গেছে, খুব সাহস বেড়ে গেছে। এই এই কয়, এই তুই এত সাহস করতে পারছিস? আমার মা নিয়ে কথা বলা তুই কে? শোন, কামাই করে আমার বউ, তাই আমার মার জন্য কি করবো না করবো সেটা আমি বুঝবো, কারণ এই সংসারটা আমার, তোর না। আমার ভাইয়া আমাদেরকে কত ভালোবাসতো তুমি জানো? আমি আর বাবা বলতে অজ্ঞান ছিল, কিন্তু তুমি বিয়ে হওয়ার আসার পর থেকে আমার ভাই আর আমাদেরকে দেখতে পারে না, আমাদেরকে সহ্য করতে পারে না। তুমি আমার ভাইয়ের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছো। কি বললি তুই? এই কি বললি? আমি তোর ভাইয়ের মাথা চিবায় খাইছি? হ্যাঁ তোর ভাইয়ের না বুঝতে পারছে না তোরা স্বার্থে বস। সূচনা এত চেঁচামেচি করছিস, কি হয়েছে এখানে? আর বইলো না মা, ওর কত বড় সাহস দেখছো, তোমাকে নিয়ে কথা বলে। ও কিনা বলে তুমি আসছো, তোমার কবজি ডুবায় খাওয়াচ্ছি, ওর আর ওর বাবারটাকে খাওয়ার জুটতেছে না। ওর সাহস দেখো অবাক হই। এই ফকিন্নির বাচ্চা, আমার মেয়ের বাড়িতে এসে আমি কি খাবো না খাবো সেটা আমার, আর তোর বলার কি আছে? এই তুই এই বাড়ির কে? তুই তো কাজের মেয়ে, ফকিন্নির বাচ্চা ফকিন্নি। বেশি যদি কথা বলিস না, সাউন্ডটা একেবারে বন্ধ করে দেবো। বাহ মা, ওই মা বাহ, খুব সুন্দর কথা বললেন। আমি ছোট লোকের বাচ্চা না, আপনি ছোট লোকের বাচ্চা, সেটা ব্যবহার বা আচরণ দেখলেই বোঝা যায়। 1 মাস পর পর যাবেন, আর 2 দিন থাকতে না থাকতেই চলে আসবেন মেয়ের বাড়িতে। আর আমাকে বলছেন ছোট লোকের বাচ্চা। আমি এ বাড়ির কাজের লোক, আমি এ বাড়ির কাজের লোক না, আমি এ বাড়ির মেয়ে। সূচনা, তোর সামনে আমাকে এত বড় কথা বললে আমি আজকেই তোর বাড়ি থেকে চলে যাবো। না না মা, তুমি শান্ত হও। তুমি কেন এই বাড়ি থেকে যাবা? এই বাড়ি থেকে যে যাইতে হয় ও যাবে। এই এই তোর কিভাবে সমস্যা কর, শ্বাস কিভাবে? হ্যাঁ তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করিস, আর তুই আমার মারে খুঁটে দিস। হ্যাঁ আমার মা কোথায় যাবে আর কোথায় থাকবে সেটা আমার মায়ের মুখে, তুই বলার কে? বল বল, তুই বলার কে? আমি বলার কে? আমি এ বাড়ির মেয়ে। দেখছো মা,
এখনো এখনো তেজ কমে নাই। এই তোর মাঝে মাঝে কি ইচ্ছা হয় জানিস তো? মনে হয় যে একদম তোর গলাটা সারা জীবনের জন্য বন্ধ করে দিই। কিন্তু না, তোর তো আমি এত সহজে মারবো না। তোরে তোরে আমি তিলে তিলে মারবো। আর তোর এই মুখের বলি কিভাবে বন্ধ করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। যা চোখের সামনে থেকে দূর হয়ে যা। হ্যাঁ, দূর হয়ে তো যাবই, তবে একটা কথা ভাবি মনে রেখো তুমি, উপরে কিন্তু আল্লাহ আছে, আল্লাহর বিচার নিশ্চয় করবে। এই আল্লাহ বিচার কি করবে না সেটা আল্লাহ বুঝবে, তোর না সেসব ভাবতে হবে না। যা যা তোরা। একেবারে উচিত কাজ করছিস, সব সময় এরকম আঙ্গুলের উপরে রাখবি। মা, একটা কথা বলি। আরে বলো না কি? আজকে যা গরুর মাংসটা রান্না হয়েছে, জিহ্বায় না এখনো লেগে আছে। মা তোমার খুব ভালো লাগছে না? আরে বাবা, সেই স্বাদ। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, একটু মাংস এখনো রয়েছে, তোমার এখনই গরম করে দিচ্ছি। আর হ্যাঁ, তোমার জামাইকে বলবো কালকেও যেন সিনারের রকম মাংস নিয়ে আসে, একটু বেশি করে নিয়ে আসবে, শুধুমাত্র তোমার জন্য কষা কষা করে রান্না করে রাখবো, তুমি মন ভরে খাবে, বুঝছে? আর হ্যাঁ, তুমি তো জানোই ওই ফকিনের বাচ্চাটা ওরকমই, তুমি ওর কথা কিছু মনে করো না। হ্যাঁ, তুমি দেখলাই তো আমি কত নির্যাতন করি, তারপরে মুখের ফটর ফটর যায় না। এরপর যদি তোমাকে নিয়ে একটা কথা বলছে না, ওর মুখ একদম বন্ধ করো। তুমি এটা নিয়ে মন খারাপ করো না। হ্যাঁ আচ্ছা চলো, এখনই তোমাকে মাংসটা গরম করে দিই, তুমি খাবা। আসো তো। আরে একটা লোক হলে তো নিয়ে যেতাম, কিন্তু একটা লোকও তো হলো না। চাচা যাবেন নাকি? কোথায়? এই যে এখানে মৌলা চৌধুরীর বাড়ি আছে না, ওই মৌলা চৌধুরীর বাড়িতে যাব। মওলা চৌধুরীর কাছে কি? আর বলেন না, আমি জীবনে না অনেক বড় একটা পাপ করে ফেলছি। আমি আসলে ওনার সঙ্গে চাকরি করতাম, বুঝছেন, কিন্তু আমার মিথ্যা অপবাদের কারণে বেঁচে একটা চাকরি চলে যায়। দেখেন উপরওয়ালার কি লীলা খেলা, ওনার চাকরিটা চলে যাওয়ার পরে সত্যটা জানতে পেরে অফিস থেকে আমার চাকরিটাও বাদ দিয়ে দেয়। তাই ওনার কাছে আমি ক্ষমা চাইতে যাচ্ছি। ওনার বাসাটাকে আপনি চেনেন? হ্যাঁ চিনি। স্যার, স্যার আপনি? হ্যাঁ আমি। স্যার 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 না, না, আপনি স্যার, আমাকে স্যার, ধরবেন না। স্যার 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 আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেন স্যার। শোনেন, পাপরে প্রায়শ্চিত্ত হয়। আপনি আমার চাকরি খেয়েছেন, দেখেন আপনার চাকরিটা চলে গেছে। স্যার আমি বুঝতে পারছিলাম, আসলে পদোন্নতির লোভটা এতটা মনের মধ্যে আক্রোশ করছিল, যার জন্য আমি মানুষের কথায় আপনার নামে এই মিথ্যা অপবাচ্য দিয়েছিলাম। দেখেন তার জন্য আল্লাহ আমাকে শাস্তিও দিয়েছে। তবে স্যার বলছে, হ্যাঁ আপনাকে নিয়ে গেলে আমাকে ক্ষমাও করতে পারে। হ্যাঁ প্লিজ, আপনি গেলে হয়তো আমার চাকরিটা হবে, আবার আপনার চাকরিটাও হবে। না, আমি অফিসে চাকরি করব না। স্যার দেখেন, আপনি না করেন না, আপনি দুটো পায়ে ধরতেছি, আপনার উপর যে নির্ভর করতেছে আমার চাকরিটা। আর আমি তো নিজের ভুলটা স্বীকার করলাম যে আমি ভুল করে ফেলছি স্যার। আমি তো বললামই আমি অফিসে চাকরি করব না, আপনাকে আমি ক্ষমা করব না, মনে রাখবেন। কিন্তু স্যার আপনি আপনি এই অটো চালাচ্ছেন কেন? হ্যাঁ, আমার অদৃষ্টে লেখা ছিল, তাই আমি আজ অটো চালাই। আর আপনি যে কাজ করছেন, আপনাকে আমি কোনো দিনের জন্য ক্ষমা করব না, মনে রাখবেন। যান, আপনি এখান থেকে যান এখান থেকে। আর উপর আল্লাহ ঠিক বিচার করছে। দাঁড়িয়ে আছেন কেন? যান। সূচনা, হ্যাঁ বলো। আমি তো অফিস চলে যাচ্ছি, ওই রাজু কাজের জন্য আসবে, আসলে পারে এই টাকাগুলো দিয়ে দিও। 3000 টাকা? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, মানে তুমি রাজুকে কি বলছো যে সে কাজ করে দিতে? এই তোমার মাথার ভিতরে কোনো বুদ্ধি নেই? মা যে তোমাকে এত সুন্দর করে বুঝাইলো তাও ভুলে গেছো? দেখো, আম্মা আমাকে বলছে, আমি বুঝতে পারছি। চুপ করো। এই যে 3000 টাকা কম কথা না, এই 3000 টাকা হলে না পুরো এক সপ্তাহ আমার বাজার হয়ে যায়।
তাছাড়া তোমার বাবা বাড়িতে বসে আছে, তোমার বাবা বাড়িতে বসে থাকতে তুমি আবার রাজুকে কিসের জন্য বলতে গেছো? কেন তোমার বাবাকে বলতে পারো নাই? দেখো উনি আমার জন্মদাতা পিতা, আমি ওনাকে কিভাবে বলি যে আমার মাঠের কাজগুলো আপনি করেন? আমি বলতে পারবো না। এই শোনো, জন্মদাতা পিতা হয়েছে তার কি হয়েছে? গিলার সময় তো ঠিকই গিলবি নি, তখন তার বলবি না না বাবা আমার লাগবে না, যত সব আদিক্ষেতা। ঠিক আছে, তুমি যেহেতু বলতে পারবে না তোমার বলতে হবে না। তুমি অফিস যাবে না, তুমি অফিস যাও। আর হ্যাঁ, যার পথে রাজুকে বলে যাও যে লোক লাগবে না। আর তোমার বাবাকে বলে কিভাবে কাজ করাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। দেখো সূচনা, তোমার যেটা ভালো হয় সেটা করো, কিন্তু তারপরে আমি বলছি কি একটু ভেবে দেখলে হতো না? হাজার হল উনি আমার বাবা, আমি একজন ইঞ্জিনিয়ার, আর আমার বাবা যদি মাঠে কাজ করে তাহলে মানুষ তো আমার দিকে আঙুল তুলবে। বিষয়টা কেমন দেখা গেল না? সবাই বলবে ছেলের বাড়িতে বাবা চাকর। বিষয়টা ভালো লাগতেছিল না। ও আচ্ছা, দরদ বুঝি তোমার উতলায় উঠতেছে না? একদম কথা বলবে না, চুপ করে থাকো। হ্যাঁ, লোকে কি বললো না বলো তাতে কি যায় আসে? লোক এসে আমাকে টাকাগুলো দিয়ে যাবে? তা দিবে না। শোনো, এইগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার মতো যাও, বিষয়টা আমি বুঝে নেবো। যা বলছি। আচ্ছা, তোমার যেটা ভালো হয় সেটাই করো। রক্তের টান শুরু হয়ে গেছে। বুড়েকে বোঝাচ্ছি, হ্যাঁ বুড়েটা সারাক্ষণ বসে বসে খাবে না, খাওয়াচ্ছি। আই বলতেছি আসবি না না? দেখো বৌমা, ওরে কিভাবে ভালো করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। দেখো আই হ্যাঁ কি এই বৌমা, তুমি এটা কি করলা? কি করলাম? আমি যা করছি বেশ করছি। হট হট এই, তোর যে ময়না পাখির মতো আমি ভিতরে এত সুন্দর করে বুঝাচ্ছিলাম, আমার কথাগুলো কি তোর কানে যায় না? হ্যাঁ, তো তখন থেকে আমি বলতেছি কত সুন্দর করে আব্বা মাঠে যান, কাজগুলো করেন, তুই আমার কোনো কথা শুনবি না? তুই কি ভাবছিস তুই ভালোভাবে কথা না শুনলে তোর আমি শুনাইতে পারবো না? বৌমা, এই রোদের মধ্যে আমি কেমনে কাম করব? তুমি তো জানো আমার শরীরের কি অবস্থা। তাছাড়া সোহেল তো রাজুকে কামে লিছে, রাজুই বলে কাজ করবে। ও আচ্ছা, তাই না? সোহেল যদি রাজুকে কাজে নেয় তাহলে তোমার খুব ভালো হয় না আব্বাজান? কি ভাবছিস এই বুড়ে, কি ভাবছিস তুই? হ্যাঁ, রাজুকে কাজে নিলে হয়। এই যে 3,000 টাকা কে এসে দেবে সে টাকাগুলো? আমার সংসারে 3,000 টাকা আমি রাজুকে দিয়ে দেবো, আর তোমার আমি বসায় বসায় বাড়িতে খাওয়াবো, এই জিনিসটা ভাবছো না? না বৌমা, আমি ভাবিনি, কিন্তু আমি কেমনে কাজ করব? আমার তো শরীর চলছে না বৌমা। এই বুড়ো, এই যে যখন গিলার বেলা তো জিজ্ঞেস করিস না বৌমা আমি এতগুলো ভাত কিভাবে খাবো, আমি তো এতগুলো ভাত খাইতে পারবো না। হ্যাঁ, আর কাজে বললে পরে তখন তুই বলিস আমি কাজ কিভাবে করবো, আমার শরীরের অবস্থা ভালো না। এই এসব নাটক করতেও পাইছিস? সত্যি করে করছি বৌমা, আমি নাটক করতেছি রে বৌমা। বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোর তো এইভাবে বলে কাজ হবে না। সুন্দর করে যখন বাড়িতে বুঝালাম সেটা শুনলি না, এখন এত সুন্দরভাবে বলছিস সেটা তুই বুঝলি না। তোরে কিভাবে বুঝাতে সেটা আমি খুব ভালো করে জানি। কি হ্যাঁ, তুই কাজ যাবে না? বড় কাজ যাবে না তুই? না বৌমা, আমি কাজে যেতে পারবো না। বাবা, তোর এত সাহস? হ্যাঁ, তুই আমার মুখে মুখে তর্ক করছিস, তুই কাজে যাইতে পারবি না? তোর একদিন কি আজকে আমার একদিন। এই এই কি তুই যেতে পারবি না? কাজ যাবে না? এই কাজ যাবো না? কত এই তুই কাজ যাবো না? কত কাজ যাবো না? কাজ যাবো না? কাজ যাবো না? বৌমা, তুমি কাজে করো। আমার মুখে মুখে তুই তর্ক করিস, তোর তো সাহস করতে পারে? আবার আমার মুখে মুখে তুই তর্ক করিস, তুই বলিস যে তুই কাজে যাবে না। তুই কি ভাবছিস এই তোরে কি এইবার তুমি বসে বসে খাবো? কাজে যাবে কা? এই কাজে যাবে কা? বৌমা, বৌমা তোমার পায়ে ধরতেছি, বৌমা তুমি আমাকে ছেড়ে দাও। তুমি যে কাজে করবে আমি সেই কাজই করবো, তুমি আমাকে ছাড়িয়ে দাও। ছাড়িয়ে দেবো না? আমি যা বলবো তাই শুনবি? হ্যাঁ শুনবো, আমি ছেড়ে দাও। শুনবো। শোন শোন, ভালো করে কথাটা শুনে রাখ, যদি আমার কথা একটু নড়চড় হয়েছে না তাহলে কিন্তু তোর জানে মেরে ফেলবো। যা ওঠ 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 ওঠ। শোন, কথাই আছে না,
সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে আঙুলটা বাঁকা করতে হয়, তোর বেলাও তাই করতে হলো। ভদ্র মানুষকে দেখান যাবি, সুন্দর করে কাজগুলো করবি। আর যদি কাজে একটু যদি দেখছি এদিক ওদিক হয়েছে, তাহলে তোর ভাত একবারে কিন্তু বন্ধ। যা যা। বুকের মধ্যে এরকম লাগে কে? হ্যাঁ, এরকম লাগতেছে কে? মা, ওহি ওহি রে, সোহেল, সোহেল রে। হ্যাঁ হ্যাঁ। বাবা, 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 বাবা কথা বলো। তুমি আমাকে এভাবে একা ফেলে যেতে পারো না বাবা। ওহি, বাবার কি হয়েছে? ভাইয়া, বাবা নেই। আরে শুনো না, এদিকে আসো। যা হবার তা তো হয়েছে, তোমার বাবা তো এই দুনিয়া থেকে চলে গেছে। শুধু কিন্তু একবার এবার তুমি দায়িত্ব নিতে চাও না। একটা দাফন কাফনের কত টাকা খরচ হয় সেটা জানো তো? আরে এটা তুমি কি বলছো? উনি তো আমার বাবা, আর একজন মানুষের দাফন কাফন করতে কত টাকা লাগে আমি দিব? চুপ, একদম বেশি বোঝার চেষ্টা করো না। আমি যেটা বলছি সেটা শোনো। তুমি কোনো দাফন কাফনের ব্যবস্থা করবে না, বাস। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। ভাইয়া, তুমি এসব কি বলছো? তুমি বাবার একমাত্র সন্তান, তুমি বাবার দাফন কাফনের জন্য কয়টা টাকা খরচ করতে পারবে না? না, আমি বাবার দাফন কাফন করতে 1 টাকাও দিতে পারবো না। ও পারবে না? ঠিক আছে, তোমাকে দিতে হবে না। বাবা তো আমার, বাবার দাফন কাফনের যত খরচ হয় আমি দিব। সুসনা কি হয়েছে এখানে? আরে দেখতে পাচ্ছ না, বউটা তো মরে গেছে। জামাই বাবা, বুড়া হয়েছে, মারা গেছে, ভালোই হয়েছে। আরে সংসারে একজন খানিয়ালা তো কমে গেল। মা চুপ করো না, কোন সময় কোন কথা বলতে সেটা তুমি বুঝো না, এগুলো পরে বলা যাবে। আর আমি তো বলেই দিছি, আমি দাফন কাফনের কোনো ব্যবস্থা করতে পারবো না, কোনো টাকাও আমি দিতে পারবো না। আসসালামু আলাইকুম। আপনি কে? আর কোনো কিছু না বলেই আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়লেন? না, ঢুকলাম তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনার বাবা মারা গেছে, হ্যাঁ, আমার বাবা মারা গেছে। অথচ আপনি তার সন্তান হয়ে তার জানাজার কোনো ব্যবস্থা আপনি করতে পারবেন না, কোনো টাকা পয়সা খরচ করতে পারবেন না? আরে ভাইয়া, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এটা আপনি কথা বলতেছেন কেন? আমার বাবা জানাজার করি না করি সেটা আমি বুঝবো, আপনি এখানে কথা বলবেন না। আর বাড়ির লোকের কথা বলা আমার পছন্দ না। না, আমি আসলে বাইরের লোক, এটাও ঠিক, কথা বলাটা ঠিকও না, কিন্তু আমি আসছি একটা অন্য কারণে। এই যে মৌলা সাহেব, তার সাথে আমি একই সঙ্গে চাকরি করি, আর উনি হচ্ছে আপনি তো তার সন্তান সোহেল। জি। আপনার চাকরির জন্য আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছিল। কি বলছেন এটা? আমার চাকরির জন্য বাবা আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? মানে আমার চাকরির জন্য কোনো ঘুষ দিতে হয়নি।
আর বাবা টাকা নিছে কি না নিছে সেটা তো আর আমি জানি না, উনি তো মারা গেছে। আপনি সত্য বলছেন কি মিথ্যা বলছেন সেটাও তো আমরা বুঝতে পারতেছি না। আরে তুমি বুঝতে পারতেছ না? যে শুনছে যে তোমার বাবা মারা গেছে আর অমনি উনি ধান না নিয়ে বাড়িতে চলে আসছে। শোনেন মিস, প্রমাণ ছাড়া আমি এখানে আসিনি। অবশ্যই একটা এভিডেন্স আছে, না হলে তো আমি এখানে আসতাম না। আচ্ছা, আপনার কথাই ধরলাম। আমার শ্বশুর 5 লাখ টাকা নিচ্ছে, সেই দায়িত্ব তোরা আমরা নিই নাই। যান ওই লাশের থেকে যায় টাকাটা নেন। যখন আপনার স্বামী চাকরি হচ্ছিল না, কত জায়গায় হন্য হয়ে খুঁজছে, হ্যাঁ, একটা চাকরির জন্য। লাস্টে কি করতে হলো? টাকা দিয়ে চাকরির ব্যবস্থা করতে হবে। ওই টাকা না, অফিস থেকে 5 লাখ টাকা লোন নেওয়া হয়েছিল, সে টাকা এখন ফেরত দিতে হবে। আর যদি এভিডেন্স চান, আমি আপনাকে এভিডেন্স দিতে পারি, এসব এখানে প্রমাণ আছে। দেখেন, এগুলো তো আপনি বানায়ও নিয়ে আসতে পারেন, এগুলো আমরা বিশ্বাস করি না। আর আপনি যার থেকে টাকাটা নিছে, মানে আপনার থেকে যে টাকাটা নিছে যিনি, তার থেকে নেন, এই টাকাটা আমরা ফেরত দিতে পারবো না। বাহ মিস্টার সোহেল, আপনাকে দেখে না আমার এখন ঘৃণা হচ্ছে। শোনেন, আমি আপনাকে একটা সত্য কথা বলি। আপনার বাবার যে চাকরিটা গেছে না, এটার মূল কারণ ছিলাম আমি। মানে আমি আপনার বাবার সাথে দুর্নীতি করছিলাম, আপনার বাবার নামে মিথ্যা অপবাদ দিছিলাম, যার কারণে আপনার বাবার চাকরিটা চলে যায়। তারপরে না আমারও চাকরিটাও চলে যায়, কিন্তু পরে অফিসরা যে তদন্ত করে জানতে পারে সব কিছুর জন্য আমি দেই। অবশ্য আমি তার জন্য 2 মাস জেলও খাটছি। বিনিময়ে আপনার বাবাকে এই যে 10 লাখ টাকার চেক দিয়েছে, এখন এই চেকের মালিক আপনার বাবা। 10 লাখ? দেন চেকটা আমাকে দেন। আপনি কি করে ভাবলেন এই চেকটাকে আমি আপনার হাতে দিব? যে সন্তান তার বাবার দাফনের দায়িত্ব নিতে পারে না, তার কাছে কিনা আমি দেব 10 লাখ টাকার চেক? শোনেন, আমি সব কিছুই জানি। এই চেকটা পাবে আপনার বোন ওহি। এইসব কি বলতেছেন আপনি? দেখেন, যেহেতু টাকাটা আমার শ্বশুরের, উত্তরাধিকার সূত্র হিসাবে তো ওরা ভাই বোন দুইজনে পায়। আর তাছাড়া যেহেতু ওনার ছেলে আছে, আমি বলি কি চেকটা ওনার বোনের কাছে দিয়ে আর ওর কাছে দিয়ে তো সমান, ওর বোন আরও ভাগ করে নিবে। আপনি কি করে ভাবলেন এই চেকটা আমি আপনাকে দেব? দেখেন, এখানে লেখা আছে অনার হিসেবে আপনার বোনের নাম ওহি, আর এই চেকের মালিক ওহি। বোন, এ নাও, এই চেকটা তোমার। তুমি চাইলে যখন তখন ব্যাংকে যেয়ে টাকাটা তুলে নিতে পারো। দেখছো, তোমার বাবা মরে যাওয়ার আগে তোমার সাথে বেইমানি করে গেল, আর তোমার বোনকে তার 10 লাখ টাকার চেক দিয়ে গেল। চুপ! একটা কথা বলবি না। আমার বাবা বেইমানি করেনি, বেইমানি করছি আমি। মাম্মা মানে? অবশ্যই আমি তার কেমন সন্তান যে বাবা মারা গেছে, তার জানাজার জন্য, দাফন কামানোর জন্য টাকা দিতে রাজি হই নাই। শুধু তাই নয়, যেদিন আমার বাবা বলছে তার চাকরি নেই, সেদিন থেকে এবারে চাকর বানায় রাখছি, এবারে সমস্ত কাজ তাকে দিয়ে করাইছি। শুধু তাই নয়, এবারে তো যে একটা কাজের মেয়ে ছিল, তাকে বের করে দিয়ে আমার বোনকে এবারে সমস্ত কাজ করাইছিস। যেদিন আমার বাবা বাড়িতে এসে বলল তার চাকরি নেই, সেদিন থেকে তাকে নির্যাতন করছি, অত্যাচার করছি। কিন্তু আমি ভুলে গেছি, খুব ছোটবেলায় আমার মাটা মারা যায়। আমার বাবা মায়ের আদর, বাবার ভালোবাসা দিয়ে আমাকে মানুষ করে। শুধু তাই না, বাবার অনেক স্বপ্ন ছিল, তার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে, মেয়েকে ডাক্তার বানাবে। আমাকে ঠিকই সেই ইঞ্জিনিয়ার বানাইছে, মেয়েকে ডাক্তার বানাইতে পারেনি। বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করছে, সারাদিন অফিস করছে, আবার রাত্রে এসে আমাদের জন্য রান্না করছে। আমরা অনেক সময় না খেয়ে ঘুমিয়ে পড়ছি, বাবা আমাদের জাগজা করে গালে তুলে খাওয়াই দিছে। অথচ আমি সেই সন্তান তোকে বিয়ে করার পরে তুই আমাকে কুমন্ত্রণা দিছিস। আমার বাবাকে আমি ভালো দেখতে পারি নাই, আমার বোনকে দেখতে পারি নাই। আমার বাবা আমার বাড়ির চাকর হয়ে জীবন কাটিয়েছে। শুধু তাই নয়, আমার বাবা কঠোর পরিশ্রম করতে গিয়ে আমার বাবাটা মারা গেছে। আমি মাঠে কাজ করার জন্য রাজুকে বলছিলাম, তোকে টাকাও দিয়েছিলাম, কিন্তু সেই টাকা তুই রেখে আমার বাবাকে কাজে পাঠাইছিস। আমার বাবা কঠোর পরিশ্রম করতে করতে দুঃখে দুঃখে মারা গেছে। আজকে যখন আমি তার জানাজার ব্যবস্থা করতে যাচ্ছি, তার দাফন কাফনের ব্যবস্থা করতে চাচ্ছি, তুই তাও আমাকে নিষেধ করছিস। আমি সন্তান হয়ে যেন তার দাফন কাফনের ব্যবস্থা না করি।
বাবা মা একটা সন্তানকে মানুষ করে এই দিন দেখার জন্য, যে তার শেষ বিদায়ের সময় এক টুকরা কাপড় কিনে দেবে না তার সন্তান, তার বাবা দায়িত্ব নেবে না, তার বোনের দায়িত্ব নেবে না। বাবা, ও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। খবরদার, তুমি আমার বাবাকে ছুঁয়ে না, যাও। এটা তুই কি বলছিস? আমার বাবাকে আমি ছুঁইতে পারবো না? আমার বাবার থেকে ক্ষমা চাওয়ার সুযোগটা দেয় বাবা। না, আমার বাবাকে ছোঁয়ার কোনো অধিকার তোমার নেই। তুমি সন্তান না, সন্তান নামের একজন কলঙ্ক। তোমার জন্য আমার বাবা মারা গেছে। তুমি আর তোমার বউ মিলে আমার বাবাকে কম অত্যাচার করনি। আমার বাবাকে এক মুঠো ভাত পর্যন্ত খেতে দাওনি। ক্ষুধার জ্বালায় ছটফট করে আমার বাবা মারা গেছে। তুই ঠিকই বলছিস, সত্যি আমি একটা কুলাঙ্গার। আমি আমার বাবার যোগ্য সন্তান হতে পারি নাই। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও।